পরিস্থিতি নিয়ন্ত্রণে তার যে সুযোগ্য সফল নেতৃত্ব এবং ভ্যাকসিন সংগ্রহে তার যে পলিসি তিনি যে সফলতা দেখিয়েছেন, এটা সারা দুনিয়ায় আজকে প্রশংসিত। তিনি আজকে শুধু বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নন, তিনি আর বিশ্বনন্দিত বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা শুধু আর কৃষক একজন পলিটিশিয়ান নন, শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমা পেরিয়ে তিনি আজ স্পেস politician thinks about the next election, but Sheikh Hasina thinks about the next generation. তিনি পরবর্তী জেনারেশনকে নিয়ে ভাবেন। তার ভিশন 2021-এ সীমিত থাকেনি, তার ভিশন চলে গেছে 2041, তারপর ডেল্টা প্ল্যান 2100, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছে, অনেকেই তখন অবাক হয়েছে, আমাদের কলিগরা অনেকে হাস্য বিদ্রোহ করেছে। কিভাবে করবে পদ্মা? সে পদ্মা সেতু আজ no longer a dream, it is now visible reality. আজকে দৃশ্যমান বাস্তবতা। ইনশাআল্লাহ আগামী জুনের মধ্যে পদ্মা সেতু, ডাবল ডেকার সেতু, এই সেতুতে যান চলাচলের জন্য প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, উন্নত করবেন। আজকে আপনি ভাবতে পারেন বাংলাদেশ, এই দেশের রাজধানীতে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রো রেল শেখ হাসিনার জন্য। আগামী বছর 4টি মেগা প্রকল্প জাতিকে উপহার দেব আমরা, ইনশাআল্লাহ। পদ্মা সেতু, মেট্রো রেল, এমআরটি লাইন 6, বাস র্যাপিড ট্রানজিট সবই নতুন বাংলাদেশ। সেই গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট এখন দুর্ভোগ পাচ্ছেন, ব্যবসায়ীরা কষ্ট পায়, সময় লাগে, কিন্তু নির্মাণের একটা যন্ত্রণা থাকে। মায়ের যেমন প্রসব যন্ত্রণা থাকে, নির্মাণেরও একটা যন্ত্রণা আছে। পরে যখন নির্মাণটা হয়ে যায় তখন কিন্তু এই যন্ত্রণা থাকে না। আমি ফ্লাইওভার নির্মাণের সময় কি যে কষ্ট, 2.5 ঘন্টা লাগতো ঘুর পথে ঢাকায় দিতে। এখানেও সমস্যাটা ছিল। আমাদের একটা প্রবলেম ছিল, এটা বিদেশি কোম্পানি এখানে লোয়েস্ট তারা পেয়ে গিয়েছিল, কিন্তু 23% লেসে তারা কাজটা নিয়েছিল, যে কারণে কাজটা এগিয়ে নিতে তাদের ডিলে নিচ্ছে। যে কারণে বাস র্যাপিড ট্রানজিট আরো আগেই আমাদের কাজ শেষ হওয়ার কথা ছিল। দেখুন 13 বছরে 12টা দুর্গা পুজো, 30 থেকে 35,000 মণ্ডপ, একবারও কি ছোট্ট একটা ঘটনা ঘটেছে 12 বছর? আর 13 ইয়ারে কয়েকস্থানে হল, কারা ঘটালো? বেরিয়ে যাচ্ছে, থলের বিড়া বেরিয়ে পড়ছে। সাম্প্রদায়িক অপশক্তি যারা বাংলাদেশ চায়নি 71-এ, সেই সাম্প্রদায়িক অপশক্তি আজকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে।
ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবেন না। তারা আবারও আগুন সন্ত্রাস নিয়ে ভাবছে, তারা আবারও ককটেল আর পেট্রোল বোমার ব্যবহার নিয়ে ভাবছে, ছক কাটছে, নীল নকশা করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। এগুলো সত্য কথা। এই সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। তাদের নির্ভরযোগ্য বিশ্বস্ত পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। বিএনপি এদেরকে ছাতা দিয়ে যাচ্ছে। কথা ছিল সমাবেশ পল্টনে, তাও কতদিন পরে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। পূজা মণ্ডপ, মন্দিরে হামলা, বাড়িঘোড়া, এমনকি দলীয় পরিচয়ের কাউকে আমরা রেহাই দিয়েছি। শেখ হাসিনা কঠোর অবস্থানে এদের বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এতগুলো পূজা মণ্ডপে হামলা চালিয়েছে, হিন্দুদের ঘর বাড়িতে হামলা করেছে, এদের রেহাই দেওয়া হবে। আমি একটা কথা বলি, আপনারা আমরা যারা এখানে অধিকাংশ মুসলমান যারা বসে আছে, আমরা কত কোটি? 17 কোটি। তার মধ্যে 17 কোটি 16 কোটি আমরা মুসলমান। ভারতে কত মুসলমান? আমাদের চেয়ে অনেক বেশি, 20 কোটির মতো, 20 কোটি ধরে। আমরা এখানে যদি 1 কোটিকে জীবন বিপন্ন করি, 1 কোটিকে ঝুঁকির মুখে ঠেলে দিই, ওখানে কিন্তু 20 কোটি ঝুঁকির মুখে চলে যেতে। এটা কিন্তু একটু ভাবতে, সবাইকে বলছে ভাবতে, পরিস্থিতিটা চিন্তা করবেন। পাশের দেশের অবস্থা কি সেটাও আমাদের মাথায় নেওয়া উচিত। সমাবেশ করবেন, আবার সমাবেশ থেকে সেক্রেটারি জেনারেল নিষেধ করার পরও মিছিল বের করে, এটা কেমন দল? পুলিশ বাধা দেয়, পুলিশের উপর হামলা। আর বলে যে উল্টা, তখন ও সেক্রেটারিও বলে পুলিশ হামলা চালিয়েছে। অনেক ষড়যন্ত্র দেশে বিদেশে। ব্যবসা বাণিজ্য যদি করতে চান, এই সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে হবে। আপনাদেরও ঐক্যবদ্ধ হতে হবে। এই সাম্প্রদায়িক অপশক্তি আমাদের উন্নয়নের শত্রু, আমাদের অর্জনের শত্রু, আমাদের ব্যবসা বাণিজ্যের শত্রু, আমাদের শিল্প বিকাশের শত্রু। কাজে এই অপশক্তিকে প্রতিরোধ করার জন্য আপনাদেরকেও আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে হেমন্তের এই সুন্দর অপরাহ্নে আমরা একটা সুন্দর অনুষ্ঠানে একত্রিত হয়েছি। সে অনুষ্ঠান আর কোনো অনুষ্ঠান না, আজ হলো শিল্প বাণিজ্য সম্পর্কিত যে কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সাব কমিটির আয়োজিত এই আলোচনা সভায় আজকে যিনি প্রধান অতিথি, তার কথা কি বলবো। আমি শুধু বলি, মাননীয় 1 নম্বরকে আনতে পারছি না। আমরা কোনো মিটিংয়ে এখন 1 নম্বরকে আনতে পারি না। উনি ঘর থেকে বেরোন না সিকিউরিটির জন্য, দেশের সিকিউরিটির জন্য, কিন্তু আমরা আনতে পেরেছি এই দেশের 2 নম্বরকে। তিনি হলেন সরকারের 2 নম্বর এবং পার্টির 2 নম্বর। তিনি হল ওবায়দুল কাদের সাহেব। সুতরাং উনি থাকবেন না, চলে যেতে চাচ্ছিলেন। তারপরে উনি যে বক্তব্য রেখে গেলেন, তাতে মনে হয় অন্য যে কোনো সময় চাইতে উনি বেশি বক্তব্য, ভালো বক্তব্য এখানে আমাদের মাঝে রেখেছেন।
আজকে আমি এই সবাই দাঁড়িয়ে আজকে আমরা বলি অনেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমি বলবো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমরা জানি না যে বাংলা ভাষা কবে থেকে চালু হয়েছে, বাংলাদেশ কবে, বাঙালিরা কবে জন্মেছে, এই আমরা জানি না, কিন্তু বাংলা যখন থেকে এসেছে বাঙালির জন্ম হয়েছে, তারপরে তার চাইতে শ্রেষ্ঠ সন্তান আর জন্মগ্রহণ করে নাই। সুতরাং তিনি রাখাল রাজা, তিনি কিংবদন্তি সম্রাট, তিনি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তিনি হলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেব। আজকের এই আলোচনা সভা শুরুর পূর্বকালে আমি গভীরভাবে শ্রদ্ধা করছি, স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে একটি পতাকা উপহার দিয়েছেন, যিনি আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন, একটা মানচিত্র উপহার দিয়েছেন। আমি শুরুতেই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই কোভিড শুরু হয় ঠিক 8 তারিখে, মার্চ মাসের 8 তারিখে প্রথম আমরা জানতে পারি যে আমাদের দেশে করোনা ধরা পড়েছে। সেই সময় কিন্তু মুজিব বর্ষ এবং বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে সবাই খুব একটা আনন্দের মধ্যে আমরা ছিলাম। সেই জায়গা থেকে হঠাৎ করে যখন কোভিড ধরা পড়লো আমাদের দেশে, সেই সব অনুষ্ঠানগুলো আপনারা জানেন যে খুব শর্টকাট করে পরে করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই কোভিড ধরা পড়ার সাথে সাথে কোনো ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী না বলা সত্ত্বেও কোনো ব্যবসায়ীর সাথে আলাপ আলোচনা ছাড়া নিজের থেকেই কিন্তু 1,25,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। রপ্তানি খাতের জন্য আলাদাভাবে প্যাকেজ ঘোষণা করেন, যার জন্য আজকে কিন্তু এই ইন্ডাস্ট্রি এবং রপ্তানি খাতকে এটার আওতামুক্ত রাখার জন্য যে বাংলাদেশে যে লকডাউন বলেন আর যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছিল তার আওতামুক্ত রেখেছিল বলেই কিন্তু আজকে আমাদের রপ্তানি খাত ভালো করছে, আমাদের শিল্প খাত ভালো করছে। শিল্পের চাকা যদি না ঘুরে তাহলে সে দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সেই জিনিসটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে করেছেন এবং সেই সময় আপনারা লক্ষ্য করে থাকবেন উনি নিজে প্রতিটি জেলায় ডিসি সহ জেলার স্থানীয় নেতৃবৃন্দ, এমপি সহ সবার সাথে কিন্তু খোঁজ খবর রেখেছেন এবং প্রতিনিয়ত উনি এই ডিজিটাল যুগে ওয়েবিনারে সবার সাথে যোগাযোগ রেখেছেন এবং কথা বলেছেন, কোথায় কি হচ্ছে সবাই কিন্তু খোঁজ রেখেছেন। আজকে আরেকজনের কথা বলতে হয় এই জন্য যে কোভিডকালীন সময়ও আমাদের বিভিন্নভাবে বাধাগ্রস্ত হলেও, অর্থনীতি বাধাগ্রস্ত হলেও কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পেরেছিলাম, কারণ আওয়ামী লীগের 2008-এর ইশতেহারে ছিল দেশকে ডিজিটালাইজেশন করা। সেই ডিজিটালাইজেশনের জন্য আমরা কিন্তু আমাদের কাজকর্ম মোটামুটি চালিয়ে যেতে পেরেছি, আমরা বাধাগ্রস্ত হয়েছি। সেই জন্য আমি অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি এই বাংলাদেশকে ডিজিটালাইজেশন করার জন্য তার সব রকমের প্রচেষ্টা করেছিলেন। আমরা মনে করি যে বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী একজন ব্যবসা বান্ধব সরকার, শ্রমিক বান্ধব সরকার, উভয় পক্ষের কোনো পক্ষকে তিনি ছোট করে দেখেন না। ব্যবসায়ীদেরকে কিন্তু অত্যন্ত সম্মানের সাথে উনি সবসময় বলেন যে ব্যবসায়ীরা ব্যবসা করবে, আমরা তাদেরকে পলিসি সাপোর্ট দিব। ওনার কথা মতো আমাদের দেশ কিন্তু এখন এগিয়ে যাচ্ছে। আজকে আমাদের রিজার্ভে 48 বিলিয়ন, আমাদের বর্তমানে রপ্তানি খাত ঘুরে দাঁড়িয়েছে এবং আমি মনে করি যে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। আমার আগের বক্তা জনাব সিদ্দিকুর রহমান সাহেব বলে গেছেন স্টিমুলাস প্যাকেজগুলোর ব্যাপারে, ওগুলো আমি আর রিপিট করছি না। বাট এই স্টিমুলাস প্যাকেজগুলো ছিল আপনার রিভলভিং, মানে জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল, 30,000 কোটি টাকার যে স্টিমুলাস প্যাকেজটি, সেটা 30,000 কোটি টাকা এক্সস্ট হয়ে যাওয়ার পরে প্রয়োজন হলে এটাকে আবার ইউজ করা যাবে, এই লক্ষ্যে এই স্টিমুলাস প্যাকেজগুলো করা হয়েছিল।
এবং এটার মেয়াদ 1 বছর পর্যন্ত, যদিও সেন্ট্রাল ব্যাংক বলছে যে পরিশোধের সময়, কিন্তু ইন রিয়ালিটি এটার পুরো স্টিমুলাস প্যাকেজটার লক্ষ্য ছিল 3 বছর পর্যন্ত। কারণ প্রথম বছর, গত বছর আমরা জানি কোভিডের শকটা অ্যাবজর্ভ করি এবং এই বছর থেকে ঘুরিয়ে দাঁড়াতে পারি, এবং সামনের বছরে মানে 2023 থেকে জানি প্রি কোভিড যে গ্রোথ ট্র্যাজেক্টরি ছিল বাংলাদেশের, ওই দিকে আগাতে পারি। স্ট্যাটিস্টিক্স ওয়াইজ ইতিমধ্যে সম্মানিত সিদ্দিকুর রহমান সাহেব বলে গেছেন, আমি এগুলো রিপিট করছি না, তবে পলিসিগত দিক থেকে কয়েকটি পয়েন্ট আমি জাস্ট তুলে ধরতে চাই। সিদ্দিকুর রহমান সাহেব ওগুলো অ্যাড্রেস, ওনার বক্তব্যে ওগুলো আসেনি। সেখানের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 4টি অ্যাসপেক্টে কোভিড ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নেয়। তার মধ্যে একটি ছিল সামাজিক নিরাপত্তা বেষ্টনী, একটি ছিল আপনার মানি সার্কুলেশন বৃদ্ধি করা, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমে মোস্ট অফ দ্য প্রজেক্টস আর ফাইন্যান্স থ্রু আর ব্যাংকস, এবং এখানে লিকুইডিটি অনেক থাকা সত্ত্বেও আপনার এই বিনিয়োগগুলো বেসরকারি খাতে যাচ্ছিল না। কারণ হচ্ছে ট্রেজারি বন্ডের যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা মোর লুক্রেটিভ ছিল। আমরা যেটা বলে এসেছি যে আপনার ওখানে সেন্ট্রাল ব্যাংকের ইন্টারভেনশন প্রয়োজন ছিল কোয়ান্টিটেটিভ ইজিংয়ের, সো দ্যাট আপনার প্রাইভেট সেক্টরের ডিসবার্সমেন্টের যে ফান্ডগুলো সেগুলো বেসরকারি খাতে যেন যায়। সেই ক্ষেত্রে আপনার সিআরআর রেট 4% আনা হয়, রিপো রেট 4.7% থেকে 4% আনা হয়, এবং আপনার ইন্টারেস্ট রেট মাননীয় প্রধানমন্ত্রী এপ্রিল মাসে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন। একই সাথে আপনার ইন্টারেস্ট রেট সাবসিডি দেওয়া হয়, যে স্টিমুলাস প্যাকেজগুলো আছে ওগুলোতে ইন্টারেস্ট রেট সাবসিডি দেওয়া হয় 50%, অ্যান্ড এক্সপোর্টের ক্ষেত্রে 2% দেওয়া হয়। এপ্রিল এবং মে মাসে ইন্টারেস্ট রেট 1% যাদের লোন ছিল গ্রান্ট হিসেবে দেওয়া হয়। তো এই সকল মেজার্সগুলো আপনার সার্বিকভাবে সহযোগী ভূমিকা রেখেছে আমাদের শকটা অ্যাবজর্ব করার জন্য। আমাদের লক্ষ্য গত বছর কিন্তু গ্রোথ ছিল না, শকটা অ্যাবজর্ব করা ছিল। তারপরেও বাংলাদেশ 5.24% জিডিপি গ্রোথ অর্জন করেছে। ফরেন রিজার্ভ 43 বিলিয়ন প্লাস হয়েছিল এবং রেমিটেন্স 14.91 বিলিয়নের মতো হয়েছিল। একই সাথে সামাজিক নিরাপত্তা বেষ্টনী 4.5 কোটি মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। ক্যাশ ইনসেন্টিভের কথা বলা হয়েছে ইতিমধ্যে, ক্যাশ গ্রান্ট দেওয়া হয়েছে। মাইক্রো এগ্রিকালচার সেক্টর, যেরকম যারা গ্রাম বাংলায় যারা একটা গরু পালে অথবা ছোট একটা পুকুরে চাষ করে, তাদের জন্য গ্রান্ট দেওয়া হয়েছে। শিশু খাদ্যের ইম্পোর্টে 100 কোটি টাকা গ্রান্ট দেওয়া হয়েছে। এই সকল ফিসক্যাল নন ফিসক্যাল মেজারের সাথে সাথে আপনার আমাদের মেজার্সগুলোর কারণে আমাদের অ্যানুয়াল গ্রোথ এগ্রিকালচারে ছিল 3.11%, ইন্ডাস্ট্রিতে 6.48%, সার্ভিসে 5.32% রেসপেক্টিভলি 19-20, that is the last quarter of the COVID. এবং আপনার ম্যানুফ্যাকচারিং কোয়ান্টাম ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রি প্রোডাকশন যেটা ছিল, এটা 9.8%-এ গিয়ে 9.8%-এ হয়েছিল, উইচ ইজ বেসিক্যালি ইলেকট্রিক কনজাম্পশন, ম্যানুফ্যাকচার প্রোডাকশন এবং মাইনিং, যদিও মাইনিংয়ে আমাদের অ্যাক্টিভিটি ইজ ভেরি মাইনর। একই সাথে সাথে ওই কঠিন সময়ে জননেত্রী শেখ হাসিনা অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিনের রিসার্চ সেখানে বিনিয়োগ করেছে। আমরা যারা এখানে ব্যবসায়ী, আমি বিসিএস প্রেসিডেন্ট, এখানে যারা মন্ত্রী মিনিস্টার, বাংলাদেশ যদি বঙ্গবন্ধু দিন স্বাধীন না করতে হয়তো আমাদের পর্যায়ে আমরা এই জায়গায় আসতে পারতাম না। আমি মনে করি আমরা সবাই কিন্তু স্বাধীনতার ফসলটাই আমরা পাচ্ছি। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখন ওনার জন্মশতবার্ষিকী চলছে। 2021 সালটা অত্যন্ত আমাদের একটা সারা পৃথিবীতে আপনার করোনার কারণে একটা অন্যরকম সিচুয়েশন, কিন্তু বাংলাদেশের জন্য একটা অত্যন্ত স্মরণীয় বৎসর। সেটি হচ্ছে আমাদের 3টি বড় ঘটনা এই বৎসরে হচ্ছে। একটি বঙ্গবন্ধুর 100 বছর জন্মশতবার্ষিকী, আমাদের 50 বছরের স্বাধীনতার 50 বছর পূর্তি। আরেকটি হচ্ছে আমরা এলডিসি থেকে, স্বল্প উন্নত দেশ থেকে আমরা
উন্নয়নশীল দেশে যে যাওয়া মাননীয় প্রধানমন্ত্রী যে 2021 সালে যে স্বপ্ন ছিল সেটি বাস্তবায়ন হচ্ছে। ইউএন এবং সিপিডির প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করে কিন্তু আমরা এখানে আসছি। তো এই জন্য আমি মনে করি 2021 সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাননীয় প্রধানমন্ত্রী কতগুলি লক্ষ্য আমাদের সামনে দিয়েছেন। উনি দিন বদলের স্বপ্ন দিয়েছেন, উনি ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন। সেগুলির ফসল কিন্তু সেগুলির সুবিধাগুলি কিন্তু আমরা এখন পাচ্ছি। আজকের পোশাক শিল্পের বাজার অর্ডার আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ, যেটা সর্বকালের রেকর্ড ব্রেক করতে চলেছে। এই সব কিছু কিন্তু তারই দৃষ্টিভঙ্গি। আমি খুব বেশি কথা বলতে চাই না, শুধু বলি যে প্রতিটা জায়গায় গভীরভাবে উপলব্ধি করেছেন এবং সময় মতো সিদ্ধান্ত নিয়েছেন। তার ফলে একটু আগে বলে গেল আমরা গ্র্যাজুয়েশনে পেয়েছি, আমরা অনেকগুলো জায়গা অতিক্রম করতে সক্ষম হয়েছি, যেখানে সমস্ত আশেপাশের দেশগুলোর জিডিপি গ্রোথ যেখানে মাইনাস, সেখানে কিন্তু আমরা 5.47% আমাদের গ্রোথ, যেটা সারা পৃথিবীর কাছে বিশ্ব এবং সম্ভব হয়েছে। যে পাকিস্তান আমাদের সাথে থেকে চলে গেল, তারাও বলো অন্য অর্থনীতির চেয়ে বাংলাদেশের অর্থনীতি ফলো করা। এই যে চেঞ্জ, সেটা ছিল আজকের যে আলোচনা, তার সাকসেস এই পিরিয়ডটাকে ধরে বলা হয়েছে। আজকে দেখেন কথা বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন হয়েছে আমাদের সমস্যা হবে, তারপরেও কিন্তু উনি আমাকে বলেছেন, যেখানে অর্থনীতির লোকরা বলছেন যে এখন যদি পিটিএ এফটিএ আমরা করি তাহলে আমাদের রেভিনিউর উপরে চাপ পড়বে, আমাদের যে প্রোগ্রেস হচ্ছে, কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু স্লো ডাউন হবে। প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু সেরকমটা চিন্তা করেন না। বঙ্গবন্ধু তার রাজনীতির সবচেয়ে যেটা বৈশিষ্ট্য হলো, তিনি গতানুগতিক রাজনীতি করেননি। তার যে জীবনকাল যেটুকু আমরা যদি গবেষণা করি, গবেষণার বিষয় তিনি সে অত্যন্ত ভেরি প্র্যাকটিক্যাল। তিনি পাকিস্তান আন্দোলন যেমন করেছেন, তেমনি পাকিস্তানের স্বাধীন হওয়ার পরই তিনি আবার নতুন করে যাত্রা শুরু করলেন। সেখানে যে স্বাধিকার আন্দোলন, এবং স্বাধিকারটা কী ছিল? অর্থনৈতিক মুক্তি, যেটা 6 দফা, যেটা ইমানসিপেশন অফ যেটা ডিসপ্যারিটি যেটা ছিল আমাদের, সেখান থেকে এর অর্থ ছিল অর্থনৈতিক মুক্তি। এবং তারই কন্যা সেটা আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি শর্টে যাচ্ছি, শি হ্যাজ অলরেডি অ্যাচিভড ইট। এবং সেখানে যে অর্থনীতি যেটা তিনি চেষ্টা করেছিলেন তার স্বল্প সময়কালে 10ই জানুয়ারি মুক্তিযুদ্ধের পর ফেরত এসে দেশকে পুনর্গঠনের জন্য যেভাবে চেষ্টা করেছিলেন, সেখানে সেই পরের ঘটনাগুলি আপনারা জানেন, এগুলো আমি বিস্তারিত বলতে চাই না, কিন্তু আজকের কথাই বলতে চাই যে আবার একটা কথা আছে, ব্লেসিংস ইন ডিসগাইজ। তা আজকে কিন্তু আমরা এই করোনায় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। যে আজকে আমাদের যারা বক্তা, বিশেষ করে আমার যিনি সহযোদ্ধা বাণিজ্য মন্ত্রী, আমরা শিল্প বাণিজ্য একসাথে কাজ করি, এবং অন্যান্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা যেভাবে যে আতঙ্কটা প্রথম অবস্থাতে যখন মার্চে যখন করোনা ধরা পড়ল, যেটা জসিম সাহেবও বলেছে, আমাদের এফবিসিসির প্রেসিডেন্ট বর্তমানে এবং সবাই, আমরা মনে করেছিলাম যে এটা একটা আমরা ইতিহাসে যেমন পড়েছি যে লাশ পরে থাকবে, প্ল্যাক রোগের মতো বিভিন্ন জায়গায় যেরকম হয়েছিল, মনে হয় যে গার্মেন্টস পল্লীতে লাশ থাকবে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লাশ থাকবে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা, আতঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। এবং সেখান থেকে কি করলেন? লিডারশিপ যেটাকে বলে, যে আজকে যার জন্য তিনি সারা ওয়ার্ল্ড ভিশনেই তিনি একজন সফল রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি তাৎক্ষণিকভাবে তার নিজস্ব চিন্তা চেতনায় কিন্তু তিনি একেবারে তৃণমূলে পৌঁছে গেলেন। সেভাবে জেলা থেকে উপজেলা প্রত্যেকটি জায়গায় তিনি সেখানে কন্ট্রোল নিয়ে নিলেন, এবং আমাদেরকে আমরা যারা তার কর্মী, যারা মন্ত্রিসভা বলেন, এবং দল, দুইটাকে দল এবং সরকারকে সমন্বিত করেই তিনি মাঠে নেমে গেলেন এবং সেখানে পৌঁছে গেলেন জনগণের কাছে। যে ভীতি সঞ্চার হয়েছিল, তিনি অল্প সময়ের মধ্যেই কিন্তু সেটা জনগণের আস্থায় পরিণত করেছেন, এবং তার উপর মানুষ আস্থা নিয়ে পথ চলা শুরু করেছে। সেখানে তিনি প্রতিটা দিন প্রত্যেকের খোঁজ নিয়েছেন, প্রত্যেকটি জেলায় জেলায়। সেখানে জীবন মৃত্যুর সাথে যখন মানুষ লড়াই করছিল, কোন জায়গাটায় কি নাই, স্বাস্থ্যের কী অবস্থা বিভিন্ন জায়গায়। এই জন্য বলছিলাম যে ব্লেসিংস ইন ডিসগাইজ, আমরা যে নাগরিক অধিকার হিসাবে যেগুলি আমাদের চার্টারে আছে, আমাদের সংবিধানে আছে, সেগুলি দেওয়ার জন্য আমাদের দেখা গেল যে স্বাস্থ্য খাতে যে ফাঁকগুলি ছিল সেগুলি কিন্তু তার মধ্যে ধরা পড়ে গেল, এবং মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সেগুলি করলেন। প্রত্যেকটি জেলায় জেলায় কোভিড ইয়েদের জন্য আপনারা যারা ব্যবসায়ী আছেন, যারা সরকারের আছে, অন্যান্য যারা আছে, সবাইকে সম্মিলিত করে তিনি মাঠে নামিয়ে দিলেন, দলকে নেতৃত্ব দিলেন, এবং সেখানে
আমরা অক্সিজেন থেকে শুরু করে হসপিটালের প্রত্যেকটি জায়গায় গ্রামে গঞ্জে না খাওয়া মানুষ, কর্মহীন মানুষ সবার কাছে কিন্তু আমরা পৌঁছে গেলাম। এর মধ্যে এটা শুধু সরকারের সফলতা নয়, আপনারা আজকে যারা আছেন, যে উদ্যোক্তা যারা আছেন, আমাদের সিদ্দিক সাহেব যিনি আজকে যে সফল আজকে উদ্যোক্তা, যিনি আজকে এই সবার সেক্রেটারি, আমাদের উপকমিটি, তারা মিলেই কিন্তু এই কাজগুলি করেছেন আমাদের দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে।